আওয়ার্স নিউজ আপডেটে আমি জিনা আপনাদেরকে স্বাগত জানাই। আজকের সবথেকে বড় খবর, আগামী কাল থেকেই পাওয়া যাবে করোনা ভ্যাকসিন। সেই ভ্যাকসিন আনার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। কলকাতার বাগবাজারে ভ্যাকসিন কেন্দ্র তৈরি হয়েছে, সেখানেই ভ্যাকসিন থাকবে এমনটাই মনে করা হচ্ছে। আগামী কাল থেকেই কিন্তু ভ্যাকসিন দেওয়া হবে এবং সেরাম সূত্রে সেরাম ইনস্টিটিউট দাবি করেছে যে প্রতি ডোজের দাম হতে পারে মাত্র 200 টাকা, যার জেরে একেবারে সাধ্যের মধ্যেই করোনা ভ্যাকসিন পেয়ে যাবেন সাধারণ মানুষ। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, করোনা ভ্যাকসিন আগামী কাল থেকেই রাজ্যের মানুষের জন্য, পাশাপাশি দেশের মানুষও পাবেন এই সুবিধা। চোখ রাখবো আরো একটি খবরের দিকে। বিরাট কোহলি অনুষ্কা শর্মার কন্যা সন্তান জন্ম নিয়েছে। বাবা হলেন ক্যাপ্টেন কোহলি এবং তারপর তার এই বাবা হওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকেই সারা দেশ থেকে টুইটার এবং সোশ্যাল মিডিয়ায় শুধুমাত্র অভিনন্দনের বন্যা। আমরা 24 আওয়ার্স টিভির পক্ষ থেকে আমরা প্রত্যেকেই নবজাতিকা এবং বিরাট অনুষ্কাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নদিয়ায় তার জনসভা করছেন এবং সেখান থেকে একেবারে দুর্নীতি ইস্যু থেকে শুরু করে কাটমানি একেবারে জবাব দিলেন বিজেপির বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নদিয়ায় তার এই আজকের জনসভা বিধানসভা নির্বাচনের আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এনআরসি এনপিআর এই প্রসঙ্গে কথা বলার পাশাপাশি দুয়ারে সরকার প্রসঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিএ এনআরসি ইস্যু নিয়ে কি বলেছেন এক ঝলক দেখাবো। নদিয়ার জনসভায় কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগে থেকে তো তারা তো এমনিতেই নাগরিক, তুমি আবার নাগরিকের মোয়া খাওয়াবে কি? তুমি তো নাগরিকের যে মোয়া বিলটা এনেছো, সেটা কি বিল? আগে আপনি অ্যাপ্লাই করবেন, তারপরে আপনি বিদেশি হয়ে যাবেন, তারপরে 1 বছর বাদে দেখবে আপনি সত্যি নাগরিক কিনা। তার মানে আপনি ছিলেন নাগরিক, হয়ে যাবেন বিদেশি। সেই বিলটাও কার্যকরী হয়নি এবং যত না হয় তত ভালো। আমরা বাংলায় পরিষ্কার বলছি, মতুয়া ভাই বোনেরা আমার, আপনারা সবাই নাগরিক। আমি বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দাঁড়িয়ে আপনাদের কাছে কথা বলছি। নমশূদ্র ভাই বোনেরা সবাই নাগরিক। কে কার নাগরিকত্ব কাটতে পারে? এত সহজ? এতদিন ধরে স্কুলে পড়েছেন, কলেজে পড়েছেন, চাকরি বাকরি করেছেন, চাষবাস করেছেন, দোকানদারি করেছেন, আসামে দেখেন নাই বিজেপি সরকার 22 লক্ষ লোকের নাম বাদ, আর তার মধ্যে 19 লক্ষ বাঙালি, বাংলার নামও বাদ। 1 লক্ষ বিহারি ইউপির নামও বাদ, নেপালির নামও বাদ, এমনকি অনেক পাঞ্জাবির নামও বাদ হয়ে গেছে। কিন্তু বাংলায় আমরা এসব করি না। আসামে ওরা এনপিআর করছে, এনআরসি করেছে। আসামের পাশের রাজ্য বাংলা। আমরা পরিষ্কার বলছি, এনআরসি করতে দেব না, এনপিআর করতে দেব না এবং মানুষের অধিকার কাটতে দেব না। নিশ্চিন্তে থাকুন, নিশ্চিন্তে ঘুমার মায়ের কোলে। এটা আমাদের পলিসি ডিসিশন। এবং যখন করবে বলেছিল, আমি রাস্তায় নেমে একটার পর একটা মিছিল করেছি, আপনারা দেখেছেন। আপনাদেরকে জানিয়ে দিই যে আরো একটি গুরুত্বপূর্ণ খবর আজকে, তা হচ্ছে শোভন চট্টোপাধ্যায় বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের মিছিল গোল পার্ক থেকে একেবারে সেলিমপুর পর্যন্ত রোড শো করলেন শোভন এবং বৈশাখী। তাদের এই রোড শোর পেছনে বিজেপির সমস্ত জল্পনা কল্পনার অবসানও হলো এমনটাও মনে করা হচ্ছে। প্রসঙ্গত আপনাদেরকে জানাই, 3 বছর পর এভাবে রাজনৈতিক কর্মসূচিতে তারা শোভন চট্টোপাধ্যায় তৃণমূল ছাড়ার পর থেকেই বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তার ব্যক্তিগত জীবন এবং রাজনৈতিক জীবন নিয়েও কিন্তু টানাপোড়েন চলছিল এবং আলিপুর দুয়ারের মিছিল তাকে দেখা যায়নি। অবশেষে আজকের এই মিছিল প্রমাণ করে দিল শোভন এবং বৈশাখী, অর্থাৎ শোভন চট্টোপাধ্যায়, বৈশাখী বন্দ্যোপাধ্যায় প্রত্যেকেই এখনো পর্যন্ত বিজেপিতেই রয়েছেন। এর পাশাপাশি আপনাদেরকে জানাই যে রোজ ভ্যালি কাণ্ডের প্রধান অভিযুক্ত শ্রীকান্ত মহতা, তিনি জামিনে ছাড়া পেয়েছেন। শ্রীকান্ত মহতা শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের কর্ণধার, তিনি ছাড়া পেয়েছেন জামিনে, এমনটাই সূত্রের খবর।
চোখ রাখবো পরবর্তী খবরে। কয়লাকাণ্ডে রাজ্যে 12 জায়গায় তল্লাশি চালালো ইডি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি কয়লাকাণ্ডে 12 জায়গায় তল্লাশি চালালো। সিবিআই এবং আয়কর দপ্তরের পর এবার কয়লা তদন্তে জড়ালো ইডিও। কলকাতা, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনার 12টি জায়গায় ইডির 120 জন অফিসার তল্লাশি চালাচ্ছেন বলেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে খবর। ইডির তদন্তকারী দলের সঙ্গে রয়েছেন সিআরপিএফও। লেপটাউন, বাঙ্গুরের বেশ কিছু জায়গায় তল্লাশি চলছে। তল্লাশি চালানো হয়েছে ব্যবসায়ী গণেশ বাগাড়িয়ার বাড়িতেও। কয়লাকাণ্ডে দিল্লিতে একটি এফআইআর দায়ের করা হয়, সেই সূত্রেই তল্লাশি অভিযানে নেমেছেন ইডি। এমনটাই মনে করা হচ্ছে। কয়লাকাণ্ডে এবার 12টি জায়গায় তল্লাশি চালালো ইডি। কৃষি আইন নিয়ে বিতর্ক যেন আর থামতেই চাইছে না। এবার কেন্দ্রকে হুঁশিয়ারি দিল সুপ্রিম কোর্ট। কৃষি আইন নিয়ে যে বোঝাপড়া হচ্ছে না, তাতে আমরা অত্যন্ত হতাশ। এই আইন আপাতত স্থগিত রাখুন, তা না হলে আমরা তা করব। এই ভাষাতেই কৃষক বিক্ষোভের উপর শুনানিতে মন্তব্য করল সুপ্রিম কোর্ট। নতুন কৃষি আইনের বিরোধিতায় একগুচ্ছ আবেদন জমা পড়েছে শীর্ষ আদালতে। শুনানিতে প্রধান বিচারপতি এস.এ. বোবদে বলেছেন, যেভাবে এই 3 আইনের বিরোধিতায় দিল্লি সীমানায় দীর্ঘদিন ধরে কৃষকরা আন্দোলন করছেন, তার দায় কেন্দ্রীয় সরকারকে নিতেই হবে। কৃষক আন্দোলন চলছে, তার দায়ও কেন্দ্রীয় সরকারের। আপনারা আইন আনছেন, আপনাদের এটাও ভালোভাবে করা উচিত ছিল। এমএল শর্মা 1955 সংবিধান সংশোধনের প্রসঙ্গ তোলেন। জবাবে প্রধান বিচারপতি তিনি বলেন, এই মুহূর্তে এত পুরনো সংশোধনের উপর স্থগিতাদেশ আনা সম্ভব নয়। আমাদের আশঙ্কা যে কোনো দিন বিরাট হিংসা দেখা যেতে পারে। এই মুহূর্তে আইন প্রয়োগ করার উপর জোর দেওয়ার কোনো দরকার নেই। আগে আলোচনা করতে হবে, তারপর সুষ্ঠুভাবে সমস্যার সমাধান করার প্রয়োজনীয়তা রয়েছে। একের পর এক বিভিন্ন রকমের তদন্তে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এবার সূত্রের খবর যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তারা এবার মাসিয়া লালচে জ্ঞান প্রসঙ্গে যে ভূমিকা রয়েছে, সেই বিশ্বজিতের বাড়িতেও তারা গেলেন। বিশ্বজিৎ মালাকার, তার বাড়িতে এবার ইডির দপ্তরের হাজিরা। জানা যাচ্ছে বিশ্বজিৎ মালাকারের দাদা তিনি রয়েছিলেন ইসিএলে এবং দীর্ঘ লকডাউনে তার বাড়ি পুরোপুরি বন্ধ, এমনটাই জানা গেছে। আশেপাশে লোকজন বলছেন কয়েক মাস বিশ্বজিৎকে দেখাই যায়নি। কি কারণে জিজ্ঞাসাবাদ করেছেন সেই বিষয় স্পষ্টভাবে সংবাদ মাধ্যমের কাছে কিছু পরিষ্কার না হলে বিভিন্ন পরিবারকে জিজ্ঞাসা করেছে। এবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে দীর্ঘ 4.5 ঘন্টায় 6-7 জনের একটি ইডি টিম তল্লাশি চালায় এবং দীর্ঘ লকডাউনে বিশ্বজিৎ মালাকারের বাড়ি পুরোপুরি বন্ধ। আরো একবার আপনাদের জানাই যে তার দাদা ইসিএল এর আধিকারিক এবং সেই সূত্রেই হয়তোবা এর সঙ্গে কোনো একটা যোগসূত্র খুঁজে পাওয়া যেতে পারে, এমনটাই মনে করা হচ্ছে। ইডি টিম এবার বিশ্বজিৎ মালাকারের বাড়িতে প্রায় তল্লাশি চালাবার জন্য সেখানে পৌঁছলেও বাড়ি বন্ধ থাকায় আশেপাশের লোকজনের সঙ্গে 4-5 ঘন্টা ধরে আলোচনা করেন, এমনটাই সূত্রের খবর। একদিকে তৃণমূলের কর্মসূচি, অন্যদিকে বিজেপির কর্মসূচি। স্বামী বিবেকানন্দের জন্মদিনের প্রাক্কালে এবার বিবেক চেতনা উৎসব নিয়ে তুঙ্গে রাজ্য রাজনীতি। একদিকে বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে যে বিবেক চেতনা উপলক্ষে তারা মিছিল করবেন, সিমলা স্ট্রিট থেকে সেই মিছিল হবে। অন্যদিকে জাতীয় যুব দিবস পালন করতে দেশের সব কলেজ এবং বিশ্ববিদ্যালয়কে নির্দেশ দিল ইউজিসি। আগামীকাল স্বামী বিবেকানন্দের জন্মদিবস, এই দিনটি জাতীয় যুব দিবস হিসেবে পালন করার জন্য বিশ্ববিদ্যালয়কে নির্দেশ দিল ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন। উপাচার্য অধ্যক্ষদের লেখা এক চিঠিতে কমিশন তাদের করোনা বিধি মেনেই এই অনুষ্ঠান করার নির্দেশ দিয়েছেন। 1984 সালে তৎকালীন কেন্দ্রীয় সরকার স্বামী বিবেকানন্দের জন্মদিবসটি জাতীয় যুব দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেন। সেই মতো 1985 থেকে 12ই জানুয়ারি দেশ জুড়ে জাতীয় যুব দিবস পালিত হয়। এবছর করোনা আবহে সবটাই অন্যরকম, কিন্তু এই অবস্থাতেও স্বাস্থ্যবিধি মেনে জাতীয় যুব দিবস পালন করতে হবে, এমনটাই বক্তব্য বা নির্দেশ ইউজিসির পক্ষ থেকে। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে 11 এবং 12 তারিখ বিবেক চেতনা উৎসব পালিত হবে। আর তার পাশাপাশি বিজেপির পক্ষ থেকেও জানানো হয়েছে যে বিবেকানন্দের কথা মাথায় রেখে কোনো পতাকা নয়, কিন্তু মিছিল থাকবে, যে মিছিলে হাঁটতে পারেন স্বয়ং শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষও। কথায় বলে বাবা মার অধিকার সব থেকে বেশি তার সন্তানের উপর। আবার এটাও সত্যি, শাসন করা তারই সাজে সোহাগ যে করতে জানে। কিন্তু শাসন করার জন্য এমন পরিণতি বোধহয় কোনোদিনই কোনো বাবা মা ভাবতে পারেন না। পড়তে বসা নিয়ে মায়ের হালকা বকুনি, আর সেই বকুনি সহ্য করতে না পেরে এবার আত্মহত্যা করলো 17 বছর বয়সী এক দ্বাদশ শ্রেণীর ছাত্রী। অভিমান যেখানে এতটাই তীব্র, মায়ের ভালোবাসা চোখেই পড়ল না। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মোরাদাবাদে। জানা গেছে মোরাদাবাদের বাজপুরের মান গ্রামে গত শনিবার রাতে পড়তে বসা নিয়ে মেয়েকে বকাবকি করেন মা। সেই সময় দ্বাদশ শ্রেণীর ছাত্রী বাড়ির ছাদে ঘুরছিল। পড়াশোনা না করার জন্য মার বকুনি শুনতে হয়, কোনো প্রতিবাদ করেনি। কিন্তু তারপরই মর্মান্তিক ঘটনা। ছাদ থেকে নিচে নেমে সোজা নিজের ঘরে ঢুকে গিয়ে দরজা বন্ধ করে দেয়।
তারপর ঘরে রাখা পুরনো বন্দুকের সাহায্যে আত্মহত্যা করে। স্পষ্ট হয়ে যায় কি ঘটতে চলেছে এই গুলির শব্দ শুনেই বাড়ির লোকের কাছে। দরজা ভেঙে ঢুকে দেখেন গোটা ঘর রক্তে ভেসে যাচ্ছে। ওই ছাত্রী নিজের তলপেটে গুলি করেছে। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। এখন খতিয়ে দেখা হচ্ছে বন্দুকটি কেন ছিল বা কোথা থেকেই বা পেল সেই তরুণী। পরিবারে শোকের ছায়া। আপনাদেরকে জানাই আর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বক্তব্য রাখতে চলেছেন এবং এই মুহূর্তের সবথেকে বড় খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি করোনা ভ্যাকসিন প্রসঙ্গে বক্তব্য রাখতে চলেছেন, কারণ আগামী কাল থেকেই করোনা ভ্যাকসিন দিয়ে দেয়া হবে। ইতিমধ্যেই কিন্তু তার প্রস্তুতি সর্বত্র শুরু হয়ে গেছে। আগামী কাল থেকেই করোনা ভ্যাকসিন পেয়ে যাচ্ছে রাজ্যের প্রতিটি মানুষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন করোনা ভ্যাকসিনকে মজুত রাখার জন্য সমস্ত রকমের পরিকাঠামো পশ্চিমবঙ্গ সরকার আগে থেকেই করে রেখেছে এবং 10 কোটি মানুষের যাতে করোনা ভ্যাকসিন পেতে কোনো অসুবিধা না হয় সেই বিষয় নজর রাখছেন স্বয়ং প্রধানমন্ত্রী। আপনাদেরকে জানিয়ে দিই খেলার খবরের পাশাপাশি এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ খবর যেটা আমি শুরুতেই জানিয়েছিলাম, বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মার কন্যা সন্তান এই হওয়ার প্রসঙ্গে এবার টুইট করা হলো ভারতীয় ক্রিকেট দলের পক্ষ থেকে। ভারতীয় ক্রিকেট দলের বিভিন্ন খেলোয়াড়রা তারা একে একে টুইট করছেন। রোহিত শর্মা তিনি টুইট করেছেন, অভিনন্দন জানিয়েছেন বিরাট কোহলিকে। টুইট করেছেন অজিঙ্ক্য রাহানে, তিনি শুভেচ্ছা জানিয়েছেন। সচিন রমেশ তেন্ডুলকর তিনি টুইট করেছেন, টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন বিরাট কোহলিকে। দীপিকা পাডুকোন টুইট করেছেন অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলিকে তিনিও তাদের জীবনে নতুন অতিথি আসার জন্য টুইট করে তাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন। চোখ রাখবো বিনোদনের খবরে। এবার শিম্পাঞ্জি বাবুকে দত্তক নিলেন অভিনেতা সোহিনী এবং সপ্তর্ষি। খুব চেনা নাট্য ব্যক্তিত্ব তো বটেই, একেবারে সিরিয়ালের অভিনেতা অভিনেত্রী এরা। প্রত্যেকটা মুহূর্তে তাদের দেখা যায় পর্দায় এবং মঞ্চে। এবার তারা এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলেন তাদের জীবনে। আলিপুর চিড়িয়াখানার 36 বছরের শিম্পাঞ্জি বাবুকে এবার দত্তক নিলেন নাট্য ব্যক্তিত্ব অভিনেতা অভিনেত্রী সপ্তর্ষি এবং সোহিনী। সপ্তর্ষি মৌলিক, সোহিনী সেনগুপ্ত। 2015 সাল থেকে আলিপুর চিড়িয়াখানায় থাকা বিভিন্ন প্রাণীদের দত্তক নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। সেই ধারাবাহিকতা বজায় রেখে এবার শিম্পাঞ্জি বাবুর যত্ন আত্মীর দায়িত্ব নিলেন সোহিনী ও সপ্তর্ষি। তাকে দেখতে ভিড় জমান 8 থেকে 80। এবার শিম্পাঞ্জি বাবুর সঙ্গে সম্পর্কে জড়ালেন সোহিনী সপ্তর্ষি। নগরবাসীকে দিলেন এক নতুন বার্তা। তাদের উদ্দেশ্যে বললেন, মানুষ যেমন মানুষের পাশে আছে ঠিক তেমনি প্রতিটি জীবজগতের প্রাণীর পাশে থাকা দরকার মানুষেরও, তবেই বোধহয় মনুষ্যত্বকে প্রমাণ করা যাবে। তাই এমন সিদ্ধান্ত। শুভেচ্ছা জানালাম আমরাও সোহিনী এবং সপ্তর্ষিকে তাদের এই গুরুত্বপূর্ণ অথচ মানবিক পদক্ষেপের জন্য। আপনাদেরকে জানাই এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন এবং এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই মুহূর্তে বৈঠক করছেন এবং তিনি কি বলছেন আপনাদেরকে দেখাবো। করোনা ভ্যাকসিন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মুহূর্তে আর্জি জানাচ্ছেন জনতার উদ্দেশ্যে। কি বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি দেখাবো আপনাদের। নরেন্দ্র মোদী তিনি করোনা ভ্যাকসিন নিয়ে তার বক্তব্য রাখছিলেন, আপনাদেরকে দেখাচ্ছিলাম। তিনি বলেছেন 16ই জানুয়ারি থেকে টিকাকরণ শুরু হবে এবং আরো ভ্যাকসিন এলে ভবিষ্যতে পরিকল্পনা করা যাবে। দেশবাসীকে ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে সতর্কতা গ্রহণ করতে হবে। বিশ্বের অন্যান্য দেশের থেকে ভারতে ভ্যাকসিন অনেক সস্তা, এমনটাই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ ভার্চুয়ালি বৈঠক করেন তিনি মুখ্যমন্ত্রীদের সঙ্গে। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ করোনা ভ্যাকসিন নিয়ে একেবারে বৈঠক করলেন, ভার্চুয়াল বৈঠক লাইভ আপনাদেরকে দেখালাম 24 আওয়ার্স টিভির পর্দায়। চোখ রাখবো আজকের অন্য একটি গুরুত্বপূর্ণ খবরে। বেতন বৃদ্ধির দাবিতে পার্শ্ব শিক্ষকদের নবান্ন অভিযান ঘিরে রীতিমতো ধুন্ধুমার। তাদের অভিযানের মাঝখানেই বাধা দেয় পুলিশ, এমনটাই অভিযোগ এবং তার সঙ্গে সঙ্গেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। পার্শ্ব শিক্ষকদের নবান্ন অভিযান এবং সেই বেতন বৃদ্ধির দাবিতে তারা নবান্ন অভিযান করেন। শহীদ মিনার ময়দানে তারা জমায়েত করেন এবং তারপর পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা একে একে নবান্নের দিকে এগিয়ে যান। কিন্তু সেই যাওয়ার পথেই পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে অনুমতি তাদের দেয়া হয়নি, তা সত্ত্বেও তারা এই অভিযান করছেন। আন্দোলনকারীদের রুখতে গিয়ে হিমশিম খায় পুলিশ, এমনটাও মনে করা হয়। আপনাদেরকে দেখাচ্ছি সেই ছবি যখন কিন্তু পার্শ্ব শিক্ষকরা তারা কিন্তু এই অভিযান শুরু করেন। তাদের দাবি বেতন বৃদ্ধি করতে হবে।
সমহারে বেতন বৃদ্ধির দাবিতে পার্শ্ব শিক্ষকদের এই যে নবান্নে অভিযান এবং পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হয় আন্দোলনকারীদের, যারা জানিয়েছেন যে সমকাজের সম বেতনের দাবিতেই আন্দোলন। দেখতে পাচ্ছেন সেই ছবি, নবান্ন অভিযানে পার্শ্ব শিক্ষকরা, এবং এই কর্মসূচি যখন ঘোষণা করা হয় তখন পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে এই অভিযান করার কোনো অনুমতি নাকি পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়নি, তাই পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করেছে। পার্শ্ব শিক্ষকদের নবান্ন অভিযান ঘিরে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনা আজ। দেখতে পাচ্ছেন সেই ছবি, পুলিশ সামলাবার চেষ্টা করছে, কিন্তু নবান্ন অভিযানে ঘিরে কোথাও একটা যেন সেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, সেই ছবিটাও বারবার করে পুরনো কথাও মনে করে দেয়। এই মুহূর্তে যে ছবিটা দেখছেন সেখানে কিন্তু ঠিক নবান্ন অভিযানে যখন তারা হেঁটে যাচ্ছিলেন একেবারে নিজেদের ব্যানার নিয়ে, পতাকা নিয়ে, ফেস্টুন নিয়ে, সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। শহীদ মিনার থেকে পার্শ্ব শিক্ষকরা মিছিল করে উদ্দেশ্য দেন, তাদের উদ্দেশ্য ছিল নবান্ন, সেই নবান্নের উদ্দেশ্যে তারা পাড়ি দেন, তখনই পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এখনকার মতো 24 আওয়ার্স নিউজ আপডেট এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি, সবার পাশে সব সময়।